পড়াইছিলেন? কন্ট্রোলার পড়াইছিলাম। ওকে, ম্যাম ওই যে এলইডি পর্যন্ত আর কি কোডটা দেখিয়েছিলেন, ডিলেটা আর দেখান নাই। ও আচ্ছা আচ্ছা, ওয়েট বুঝতে পারছি। তাহলে আমরা সিটি দেব কবে, পরীক্ষা হবে কবে? নেক্সট উইকের মঙ্গলবার নেই পরীক্ষাটা, ঠিক আছে? নেক্সট উইকের মঙ্গলবার ক্লাস টেস্ট হবে, আগে থেকে বলে দিলাম। সিআর যে আছে অ্যানাউন্স করে দিয়েন, সিআর না থাকলে অন্য কেউ অ্যানাউন্স করে দিয়েন। আমরা শুরু করতেছি। আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আশা করি, কথা তো ঠিকঠাক মতো শোনা যাচ্ছে তাই না? দেখেন, এই প্রোগ্রামটা আমরা শেষ করছিলাম। পোলাপান উত্তর দেওয়া লাগবে। জি ম্যাম, এটা শেষ করছিলাম। এটা শেষ করছিলাম। তাহলে এর পরেরটা, এর পরের এই কোডটা হচ্ছে এলইডি কোড। এর পরের যেটা আছে সেটা হচ্ছে 7 সেগমেন্ট ডিসপ্লের কোড। দেখেন, আমরা বলতেছিলাম 8255 ল্যাবের ট্রেনার কিটটার কথা বলতেছিলাম। হ্যাঁ, 8255 CS2, এই CS2 এর কোন পোর্টের সাথে এলইডি কানেক্টেড আপনাদের মনে আছে? কোন পোর্টের সাথে কানেক্টেড ছিল এলইডি? চারটা এলইডি নিয়ে পোর্ট বি এর সাথে কানেক্টেড ছিল, তাই না? তো পোর্ট বি এর পিন তো 8টা পিন না, PB0 থেকে PB7। তাহলে এই এলইডি তো 4টা, তাহলে কোন পিনগুলোর সাথে এলইডি কানেক্টেড ছিল বলছিলাম? ম্যাম PB0 থেকে PB3 পর্যন্ত। PB0 থেকে PB3 পর্যন্ত। তাহলে বাদ বাকিগুলো আমাদের জন্য কি হবে? ডোন্ট কেয়ার হবে, তাই না? এই প্রোগ্রামের জন্য যদি আমি এলইডির প্রোগ্রাম লিখতে চাই তাহলে বাদ বাকি বিটগুলো আমার জন্য ডোন্ট কেয়ার। তো এটার বেসিসে আমরা এই প্রোগ্রামটা দেখছিলাম। এখন দেখেন সেকেন্ড যে প্রোগ্রামটা, এটা ওইটার মতোই, একটু পার্থক্য আছে। এর আগে আমরা যে প্রোগ্রামটা দেখছিলাম সেটাতে আমরা এই যে ধরে নিছিলাম, ধরে নেওয়ার কিছু নাই আসলে, ট্রেনার কিটের সাথে এটা ইন্টারফেস করাই আছে। আমাদের এই যে 4টা এলইডি ধরে নিছিলাম যে একটা PB0 এর সাথে, একটা PB1, একটা PB2 আর একটা PB3 এর সাথে কানেক্টেড। তো আমাদের আগের কোডটার আউটপুট ছিল কাইন্ড অফ এরকম। আপনারা কি কেউ রেকর্ড করতেছেন? ম্যাম আমি করতেছি। ও করতেছেন, তাহলে ফাইন, কোনো সমস্যা নেই। দেখেন, এখানে আমাদের 4টা এলইডি ছিল, 4টা এলইডি PB0 থেকে PB3 এর সাথে কানেক্টেড, ঠিক আছে? এখন আগের কোডটার আউটপুট যেটা আমরা গতদিন শিখছিলাম, ওটার আউটপুট ছিল, মনে করেন এটা হচ্ছে PB0। এটা PB0, আমি জাস্ট 0 1 2 দিয়ে লিখতেছি। এটা মনে করেন 1, PB1 এর সাথে কানেক্টেড। এটা মনে করেন PB2 এর সাথে কানেক্টেড, আর এটা মনে করেন PB3 এর সাথে কানেক্টেড। তো আগের প্রোগ্রামটা এরকম ছিল যে প্রথমে এই PB0টা জ্বলছে, তারপরে PB0 PB1 দুইটাই জ্বলছে, তারপরে PB0 PB1 PB2 তিনটা জ্বলছে এবং লাস্টে 4টাই জ্বলছে। তো আমি বলছিলাম যে এটার আউটপুট দেখতে হইলে আপনাদের হচ্ছে সিঙ্গেল স্টেপ দিতে হবে, STP দিতে হবে, তাহলে আপনারা বুঝবেন যে কিভাবে ধাপে ধাপে সবগুলা জ্বলতেছে, ঠিক আছে? এটা যদি আপনারা গো বাটনে প্রেস করেন তখন আপনারা দেখতে পাবেন না যে আসলে একটা পার্টে কিভাবে জ্বলতেছে। ওই জিনিসটা দেখার জন্য আমার ডিলে লুপ লাগবে, এই কথাটা বলছিলাম। তো আমাদের এই কোডটা হচ্ছে ওই ডিলে লুপের কোড। কিরকম? আমাদের এখন যে কোডটা দেখবো এটার আউটপুটটা একটু বুঝি। এটার আউটপুটটা হচ্ছে PB0 প্রথমে জ্বলবে, হ্যাঁ, তারপরে জ্বলে থাকবে কিছুক্ষণ, তারপরে PB0 বন্ধ হয়ে যাবে, তারপরে PB1 জ্বলবে, জ্বলে থাকবে কিছুক্ষণ, তারপরে PB1 আবার বন্ধ হয়ে যাবে, তারপরে PB2 জ্বলবে, কিছুক্ষণ জ্বলে থেকে বন্ধ হয়ে যাবে, তারপর PB3 জ্বলবে, কিছুক্ষণ জ্বলে থেকে বন্ধ হয়ে যাবে, যখন PB3 বন্ধ হয়ে যাবে আবার PB0 জ্বলবে। মানে প্রসেসটা সিকোয়েন্সিয়ালে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আমি কোডকে রিসেট করি।
ঠিক আছে, এই কোডটা এইভাবে লেখা আছে। তো আমি আসলে বুঝাচ্ছি, দেখেন এটা তো আমাদের ওই যে স্টার্টিং সিনট্যাক্স। হ্যাঁ, আপনারা এই অংশটুকু না লিখলেও যদি এই ওআরজি থেকে শুরু করেন তাহলেও আসলে প্রোগ্রাম কাজ করবে, সমস্যা নাই। আর এই পার্টটুকু একটু দেখেন, এটা হচ্ছে আমাদের যে কাজটা করা হয়েছে। এর আগের প্রোগ্রামটাতে আমরা দেখছিলাম যে আমাদের শুধুমাত্র 2টা অ্যাড্রেস লাগছে, তাই না? সেই 2টা অ্যাড্রেস কিসের অ্যাড্রেস মনে আছে? অ্যাড্রেস 2টা লাগছিল, কিসের অ্যাড্রেস ছিল সেটা? ম্যাম পোর্ট বি আর পোর্ট সি এর। পোর্ট বি আর পোর্ট সি এর কি? ম্যাম ভালো কন্ট্রোল পোর্ট বি আর কন্ট্রোল রেজিস্টারের। পোর্ট সি তো এর সাথে রিলেভেন্ট না, তাই না? পোর্ট সি কি এর সাথে রিলেভেন্ট না। পোর্ট বি কেন লাগতেছে? কারণ পোর্ট বি এর সাথে এলইডি কানেক্টেড, আমরা তো ওই পোর্টে ডেটা পাঠাবো। আর কন্ট্রোল রেজিস্টার কেন লাগতেছে? আমি যে 8255 CS2 ইউজ করব সেটাকে ইনিশিয়ালাইজ করার জন্য কন্ট্রোল রেজিস্টার লাগতেছে। তাহলে আমার 8255 এর সাথে অ্যাসোসিয়েটেড অ্যাড্রেস হচ্ছে 4টা, পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি আর কন্ট্রোল রেজিস্টার। কিন্তু আমার এই আগের কোডে শুধুমাত্র 2টা লাগছিল, একটা হচ্ছে কন্ট্রোল রেজিস্টার আর একটা হচ্ছে পোর্ট বি। এই যে আমরা বলছিলাম 1FH এটা হচ্ছে আমাদের কন্ট্রোল রেজিস্টার অ্যাড্রেস, আর 1BH এটা হচ্ছে আমাদের পোর্ট বি এর অ্যাড্রেস। এটা হচ্ছে ওই যে আমাদের যে ট্রেনার কিট, হ্যাঁ, ওই ট্রেনার কিটটা যখন আমরা কিনছি আমাদের ওইখানে একটা ম্যানুয়াল দিছে আমাদের সাথে। তো ওরা ইন্টারনালি ডিজাইনটা কিভাবে করছে সেই অনুযায়ী ওদের অ্যাড্রেস কত কত আসছে সেটা আমাদের ওরা বলে দিছে। তো সেই অ্যাড্রেস অনুযায়ী ওরা যে ওদের বলে দেওয়া অ্যাড্রেস অনুযায়ী এটার কন্ট্রোল রেজিস্টার অ্যাড্রেস হচ্ছে 1BH আর পোর্ট বি এর অ্যাড্রেস হচ্ছে কন্ট্রোল রেজিস্টার অ্যাড্রেস 1FH আর পোর্ট বি এর অ্যাড্রেস হচ্ছে 1BH। তো আমরা এর পরিবর্তে অন্য কোনো অ্যাড্রেস দিয়ে কাজ করলে কিন্তু আমাদের প্রোগ্রামটা রান করবে না, মানে আমরা ওই ট্রেনার কিটে কোনো আউটপুট দেখতে পাবো না ভুল অ্যাড্রেসে পাঠালে। তো আমাদের যেহেতু এই সেকেন্ড যে প্রোগ্রামটা এটাও এলইডি ব্লিঙ্কিং এর কোড, হ্যাঁ, তাই এক্ষেত্রেও আমাদের ওই 2টা অ্যাড্রেসই লাগবে, কন্ট্রোল রেজিস্টার অ্যাড্রেস লাগবে এবং আমাদের পোর্ট বি এর অ্যাড্রেস লাগবে। তো কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেস হচ্ছে 1FH, আর পোর্ট বি এর অ্যাড্রেস হচ্ছে 1BH। তো এখানে কি করছে আসলে, এখানে এই অংশটুকুতে একটু খেয়াল করেন, এখানে আমাদের অ্যাড্রেস গুলা যেগুলো আছে কন্ট্রোল রেজিস্টার পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি, এগুলা হচ্ছে আমাদের একটা নামকরণ করে দিছে এগুলাকে, ঠিক আছে? এখানে কিন্তু আমরা ডিরেক্ট অ্যাড্রেস কল করছি, কিন্তু সমস্যা হয় কি, ধরেন অনেক বড় কোড যখন আমরা লিখি তখন যদি এরকম মনে করেন অ্যাড্রেস আমাকে লিখতে হচ্ছে 20 বার, কোডটা বড় হলে লেখা লাগতেই পারে। তো সেই ক্ষেত্রে আমি বারবার অ্যাড্রেস লিখতে লিখতে যদি একটা ভুল হয়ে যায় তখন দেখা যায় ওই প্রোগ্রামটাই কিন্তু আর কাজ করবে না, ঠিক আছে? তো এই জন্য যেটা করা হয় অনেক সময় এই অ্যাড্রেসের পরিবর্তে সেই অ্যাড্রেস গুলোকে একটা নাম দেওয়া হয়, এবং নাম দেওয়া হয় যে এই ইকিউইউ, এই জিনিসটাকে বলা হয় ইকুয়েট ডিরেক্টিভস। হ্যাঁ, এটা ওয়ান কাইন্ড অফ অ্যাসেম্বলার ডিরেক্টিভস। এই ইকুয়েট ডিরেক্টিভস এর থ্রু আমাদের অ্যাড্রেস গুলোকে একটা নাম দেওয়া হয়। যেমন কন্ট্রোল রেজিস্টার অ্যাড্রেসকে দেওয়া হয়েছে PPI_C, পোর্টের অ্যাড্রেসকে PPI-A বলা হয়েছে, পোর্ট বি এর অ্যাড্রেসকে PPI-B বলা হয়েছে, পোর্ট সি এর অ্যাড্রেসকে PPI-C বলা হয়েছে। এখানে আরেকটা জিনিস মেনশন করার মতো, সেটা হচ্ছে আমাদের এই জিনিসটা কিন্তু না লিখলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? মানে আমাকে যে নাম দিতেই হবে এরকম কোনো কথা নাই, এটা আমার ইচ্ছা আমি নাম দিব কি না। আমার যদি মনে হয় যে আমি আগের মতো আগে যেরকম ডিরেক্ট অ্যাড্রেস লিখছি, অ্যাড্রেস লিখে আমি পাঠাইছি, ওইভাবে লিখলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? আপনার যদি ওইভাবে আপনাদের ভালো লাগে আপনারা ওইভাবেই লিখবেন, কোনো প্রবলেম নেই। এরপরে দেখেন কি হয়েছে, এরপরের অংশতে আমার মেইন প্রোগ্রামটা শুরু হয়েছে। এতক্ষণ তো আমি অ্যাড্রেস গুলাকে নামকরণ করলাম ইকুয়েট ডিরেক্টিভস এর থ্রু। এখন আমাকে বলা হয়েছে যে ওয়ার্ড যে 1000H, ওই যে অফসেটটা 1000H থেকে শুরু করছে। এরপর এই 2 লাইনে কি হয়েছে কেউ আমাকে বলতে পারবেন? এই 2 লাইনে কন্ট্রোল রেজিস্টারে কি পাঠানো হয়েছে? ম্যাম কন্ট্রোল ওয়ার্ডটাকে পাঠানো হয়েছে ম্যাম এখানে। ঠিক আছে, তাহলে এইটা যে কন্ট্রোল ওয়ার্ড এটা আমরা বুঝি, এটা কেন কন্ট্রোল ওয়ার্ড হবে এটা বুঝি আমরা। কারণ প্রথম কথা হচ্ছে এখানে কিন্তু আমার পোর্ট এ, পোর্ট সি কোনোভাবে রিলেটেড না।
তাহলে পোর্ট এ আর পোর্ট সি এর বিট যেগুলো আছে কন্ট্রোল ওয়ার্ডের, হ্যাঁ, সেই বিটগুলো তাহলে ডোন্ট কেয়ার হবে। তো ডোন্ট কেয়ার এর জায়গায় ওরা 0 বসাইছে, ঠিক আছে। আর এটা তো আমাদের হচ্ছে এলইডি ব্লিঙ্কিং এর কোড মোড 0-তে রাখছে, হ্যাঁ। মোড 0-তে রাখলে কি পোর্ট বি মোড 0-তে কাজ করলে তখন ওই বিটটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। যদি মোড 1-এ কাজ করে তখন 1 হয়। D2 বিটের কথা বলতেছি, আপনারা খাতার সাথে একটু মিলাই দেখেন। আর যেহেতু এলইডিটা আউটপুট ডিভাইস, সেহেতু পোর্ট বি এর ডিরেকশনটাও হচ্ছে আউটপুট, ওইটাও 0 হবে। শুধুমাত্র প্রথম বিটটা যেহেতু ইনপুট আউটপুট মোডে কাজ করতেছে, এটা D7 অলওয়েজ 1 হয়, ঠিক আছে। তো সেই হিসেবে কন্ট্রোল ওয়ার্ড আসছে এইটা। তো এই কন্ট্রোল ওয়ার্ডটাকে এল এ পাঠানো হয়েছে, তারপর এল থেকে এটাকে কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেসে পাঠানো হয়েছে, উপরে যে নামটা দেওয়া হয়েছে। এখানে একটা ভুল আছে ছোট্ট, সেটা হচ্ছে এখানে PPIC_C বসাইছে, আর এখানে PPI এই মানে সিটা এক্সট্রা সিটা বেশি চলে আসছে। মানে যেটা বলতে চাচ্ছি, এই নাম আর এই নাম সেম রাখা লাগবে, এটা মিসম্যাচ হওয়া যাবে না। তো এই জিনিসটা এখানে ভুল আছে, আপনারা এটা ঠিক করে নিন, ঠিক আছে। তাহলে আমরা এখানে এটার পরিবর্তে 1FH লিখলেও কোনো সমস্যা নাই, খুব সুন্দর মতো এটা কাজ করবে। তারপরে আমরা কি করছি দেখেন, এখানে আমি বলছিলাম যে কোডটার আউটপুট কি হবে, প্রথমে PB0 জ্বলবে। তাহলে এই 1টাকে মানে PB0 এর বিটটাকে 1 রাখা হয়েছে, আর বাদ বাকি সব বিট কিন্তু 0। মানে শুধুমাত্র এই বিটটা 1 আর বাদ বাকি সব বিট 0। তাহলে এটাকে এল এ পাঠানো হয়েছে, তারপরে এল থেকে কোথায় পাঠানো হয়েছে, পোর্ট বি এর অ্যাড্রেসে। তারপরে ডিলে লুপ কল করা হয়েছে। আমি ডিলেতে একটু পরে যাচ্ছি, হ্যাঁ, আমি একটু পরে ডিলেতে যাচ্ছি। তার আগে আমি এই জিনিসটা বলে নিই। দেখেন এখানে PB0 অন করে দেওয়া হয়েছে, ঠিক আছে। অন করে দেওয়া হয়েছে, কিভাবে অন হলো, এটা কি এল এ চলে গেলেই অন হলো? অন হলো না, এটাকে এল এ পাঠাতে হবে। এল এর ভ্যালুটাকে পোর্ট বি তে পাঠাতে হবে আউট ইনস্ট্রাকশনের থ্রু। আউট ইনস্ট্রাকশন কখন ইউজ হয় আপনাদের মনে আছে? গতদিন বলছিলাম। কখন আমরা আউট ইনস্ট্রাকশন ইউজ করি পোলাপান? আউট ইনস্ট্রাকশনটা কখন ইউজ হয়? কেউ বলতে পারবেন না? সাকিব, আউট ইনস্ট্রাকশন কখন ইউজ হয়? সাকিব ঘুমায় আছে। ডেভিড, আউট ইনস্ট্রাকশন কখন ইউজ করা হয়? আউটপুট শোয়ের সময় ম্যাম, হুম, আউটপুট ডিভাইসে রেজাল্ট আনার জন্য মনে হয়। যখন প্রসেসর থেকে কোনো আউটপুট ডিভাইসে ডেটা পাঠানো হচ্ছে তখন, ঠিক আছে, তখন আমাদের আউট ইনস্ট্রাকশন ইউজ করা হয়। যদি কোনো ইনপুট ডিভাইস থেকে প্রসেসরের ডেটা পাঠানো হয় তখন ইন ইনস্ট্রাকশন ইউজ করা হবে, ঠিক আছে। মানে প্রসেসরে আসলে তখন ইন, আর প্রসেসর থেকে পাঠালে তখন আউট। এটা মেইনলি ইনপুট আউটপুট কমিউনিকেশনের জন্য ইউজ করা হয়। তো যাই হোক, দেখেন আমাদের এখানে এইটা প্রথমে PB0টাকে প্রথমে 1 করে দেওয়া হলো, তারপর এটাকে পোর্ট বি তে পাঠিয়ে দেওয়া হলো। যখন এটা পোর্ট বি তে চলে যাবে তখন ওই PB0 এর করেসপন্ডিং এলইডি যে আমি এখানে দেখাচ্ছিলাম, এই জিনিসটা এটা জ্বলে যাবে, ঠিক আছে, এটা জ্বলে যাবে। এটা জ্বলে গেল, তারপরে ডিলে লুপ কল করা হলো। তার মানে কিছুটা সময় ডিলে হবে। কিভাবে হচ্ছে আমি ওটাতে পরে যাচ্ছি। কিছুটা সময় ডিলে হওয়ার পর আবার কি হবে, সবগুলোকে দেখেন, এই যে PB0 কে অন করে দেওয়া হয়েছিল না, ওইটাকে কিন্তু অফ করে দেওয়া হয়েছে। অফ করে দিয়ে ওই ডেটাটাকে পোর্ট বি তে পাঠানো হয়েছে। তার মানে যখন পাঠাই দেওয়া হবে তখন ওই PB0 অফ হয়ে গেল। অফ করার পরে আবার একটা ডিলে লুপ কল করা হলো, মানে সে অফ হয়ে কিছুক্ষণ থাকবে। তারপরে আবার দেখেন সেকেন্ডটাকে অন করা হয়েছে, তার মানে এখানে অন হচ্ছে কোনটা, PB1 অন হচ্ছে, ঠিক আছে। যখন এটাকে পোর্ট বি তে পাঠানো হচ্ছে PB1 1 হয়ে যাচ্ছে, আবার একটা ডিল লুপ কল করা হচ্ছে, তারপরে এটাকে আবার 0 করে দেওয়া হচ্ছে। তার মানে প্রথমে PB0 কে অন করলাম, PB0 কে অফ করলাম, PB1 কে অন করলাম, এখানে এসে PB1 কে অফ করে দিলাম এখানে এসে, ঠিক আছে। তারপর আবার ডিলে লুপ কল করলাম, তারপর PB2 কে অন করছে। দেখেন এই ডেটাটাকে এল এ নিয়ে এল থেকে পোর্ট বি তে পাঠাইছে, ডিলে লুপ কল করছে, তারপরে আবার এটাকে অফ করে দিছে। ফাইনালি PB3 কে অন করছে এবং PB3 কেও অফ করে দিছে, ঠিক আছে। এখন আমি ডিলে লুপের বিষয়টাতে একটু যাচ্ছি। দেখেন আমাদের প্রথমবার যখন PB1টা অন করলো, কিভাবে অন করলো, এটা 1 রেখে এই ডেটাটাকে এল এ পাঠালো, এল থেকে পোর্ট বি তে পাঠালো, তারপর বললো কল ডিলে।
তো কলের পর ডিলে লিখছে, তো কলের পর আমরা যাই লিখবো সেই সাবরুটিনে এই আমার প্রোগ্রাম কন্ট্রোলটা জাম্প করবে, ঠিক আছে? আমি কল ডিলে লিখছি, তার মানে ডিলে লুপটা যেখানে আছে সেখানে চলে যাবে। কই আছে ডিলে লুপ দেখা যাক, এখানে আছে, ডিলে সাবরুটিনটা এখানে আছে, তো এখানে চলে যাবে, এই লেভেলে চলে যাবে। এরপরে এখানে দেখেন কি করা হয়েছে, বলা হয়েছে মুভ সিএক্স, এর মধ্যে এই ভ্যালুটা রাখা হয়েছে, ঠিক আছে? এটার ডেসিমাল ভ্যালু কত জানেন আপনারা? এই ভ্যালুটার ডেসিমাল ভ্যালু কত? এই ভ্যালু ডেসিমাল ভ্যালু হচ্ছে 65,536, ঠিক আছে? মানে এটা একটু খেয়াল করে দেখেন, সিএক্স এর ম্যাক্সিমাম ভ্যালুটাই কিন্তু এর মধ্যে রাখা হয়েছে। এটা সিএক্স এর ম্যাক্সিমাম ভ্যালু, কিন্তু সিএক্স এর ম্যাক্সিমাম ভ্যালুটা এর মধ্যে রাখা হয়েছে, ঠিক আছে? মানে সিএক্স এর ম্যাক্সিমাম তো এই ভ্যালুটাই সম্ভব, এর থেকে বেশি তো সম্ভব না, কারণ এটা 16 বিটের রেজিস্টার, তাই না? তো সিএক্স এ রাখা হলো। এরপরে টাইমার 1 নামে আরেকটা লেভেল ক্রিয়েট করা হয়েছে। আমি আবারও বলতেছি, এই ডিলে টাইমার 1 এগুলো কিন্তু এরকম কোনো কিওয়ার্ড বা এই জাতীয় কিছু না, ইনস্ট্রাকশন না, এটা আপনি আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এরপরে দেখেন আমরা নপ ইনস্ট্রাকশন এক্সিকিউট করছি। নপ ইনস্ট্রাকশন কি করে আপনারা জানেন? নপ ইনস্ট্রাকশন দিয়ে কি হয় কেউ বলতে পারবেন? না ম্যাম, নপ ইনস্ট্রাকশনের কাজ হচ্ছে নো অপারেশন, ঠিক আছে? নো অপারেশন মানে হচ্ছে কোনো কাজ হচ্ছে না সেখানে। নো অপারেশন মানে কি? কোনো অপারেশন হচ্ছে না। ধরেন আমি অ্যাড ইনস্ট্রাকশন এক্সিকিউট করলাম, তাহলে অ্যাড হলো, সাবট্রাক্ট হলো, এরকম হয় না? তো নপ ইনস্ট্রাকশনের কাজ হচ্ছে নো অপারেশন। তাহলে মনে হইতে পারে ম্যাম নো অপারেশন করব কেন? নো অপারেশন করা লাগবে হচ্ছে ডিলে ক্রিয়েট করার জন্য, ঠিক আছে? মানে দেখেন একটু, এই যে নপ ইনস্ট্রাকশন যখন এক্সিকিউট হয় না, তখন আমাদের হচ্ছে 3টি স্টেট পরিমাণ টাইম নেয়, মানে 3টা টাইমিং সাইকেলের পরিমাণ সময় এখানে ওয়েস্ট হয় প্রত্যেকটার জন্য, ঠিক আছে? তো যেটা বলতে চাচ্ছি, সিএক্স এ প্রথমে 65,536 লোড করলো, এরপর টাইমার 1 এ চলে গেল, 4টা নপ ইনস্ট্রাকশন এক্সিকিউট হলো, কিছুই হলো না, শুধুমাত্র আমার ডিলে হলো। প্রত্যেকটার জন্য 3 টাইমিং সাইকেল পর্যন্ত আমাদের ডিলে হয়। এটা হচ্ছে আমাদের প্রসেসরের মানে ক্লক ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে। আমাদের ল্যাবে যেগুলো আছে সেগুলো হচ্ছে 5 মেগাহার্জ এর, ঠিক আছে? 5 মেগাহার্জ এর, তাইলে ওইটা থেকে আপনারা হচ্ছে টাইমিং সাইকেলটা বের করতে পারবেন, ক্লক সাইকেল টাইম যেটা, ঠিক আছে? ক্লক সাইকেল টাইমটা বের করতে পারবেন। ক্লক ফ্রিকোয়েন্সি থেকে ক্লক সাইকেল টাইম ইজিলি বের করা যাবে না? 1 ডিভাইডেড যদি 5 মেগাহার্জ হয় ক্লক ফ্রিকোয়েন্সি, তাহলে ক্লক সাইকেল টাইম কি হবে? 1 ডিভাইডেড 5 মেগাহার্জ, যত আসে তত। তাহলে এই প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য, প্রত্যেকটা নপ ইনস্ট্রাকশনের জন্য আমার 3 ক্লক সাইকেল করে টাইম লাগে, ঠিক আছে? তো তাহলে এটার জন্য আমার কিছু সময় লাগতেছে, এটার জন্য লাগতেছে, এটার জন্য লাগতেছে, এটার জন্য লাগতেছে। তারপরে যখন লুপ টাইমার 1 পাচ্ছে, তখন কি হচ্ছে? ঘুরে আবার এখানে যাচ্ছে। এখন আমার প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে, এই যে ঘুরে সে এই টাইমার 1 এ যাবে, কতবার যাবে? এই লুপটা কতবার ঘুরবে? কতবার ঘুরবে লুপটা? কোনো কি ভ্যালু দেওয়া থাকবে যে যতক্ষণ সিএক্স এ 0 আসবে না, সব ডাটা 0 হয়ে যাবে না, মানে 65,536 বার এমন। লুপটা ঘুরবে 65,536 বার। লুপ কিন্তু পড়ছিলাম আমরা, লুপের কনসেপ্ট, তাই না? লুপ যতবার ঘোরাতে চাই, সিএক্স এর ভ্যালু তত ইনিশিয়েট করে দিতে হয়, মনে আছে এগুলা? লুপ যতবার ঘোরাতে চাই, সিএক্স এর ভ্যালু তত ইনিশিয়েট করে দিতে হয়। আমরা এখানে সিএক্স এর ভ্যালু রাখছি হচ্ছে 65,536, ঠিক আছে? তারপরে 4টা নপ ইনস্ট্রাকশন দিছি, 4টা জায়গায় 5টা 6টা দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে বলছি লুপ টাইমার 1, তাহলে প্রথমবার সিএক্স এ 65,536 লোড হলো, তারপরে 4টা নপ ইনস্ট্রাকশন এক্সিকিউট হলো, তারপর লুপ টাইমার 1, মানে লুপ ঘুরে আবার টাইমার 1 এ গেল। যখন এই লুপ ঘুরে টাইমার 1 এ যাবে, এটা 65,536 থেকে কত হবে? 65,535 হয়ে যাবে। এটার ভ্যালু 1 কমে যাবে, সিএক্স এর ভ্যালু অটোমেটিক্যালি ডিক্রিমেন্ট হয় কিন্তু এটা, তাই না? মনে আছে? তারপরে যখন আবার 4বার নপ ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে, আবার লুপ ইনস্ট্রাকশন এক্সিকিউট হয়ে এটা আবার এখানে জাম্প করবে, তখন এটা 65,534 হয়ে যাবে। এভাবে ঘুরতে ঘুরতে যখন সিএক্স এর ভ্যালু 0 হবে,
ঠিক আছে? CX এর ভ্যালু যখন 0 হবে তখন এই লুপ টাইমার 1 এ কিন্তু আর যাবে না। এই লুপ যে বারবার ঘুরে টাইমার 1 এ যাচ্ছে তখন আর যাবে না। CX এর ভ্যালু 0 হয়ে গেলে এটা এই লুপ ব্রেক করে চলে আসবে এবং তখন রিটার্ন ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে, RET। রিটার্ন ইনস্ট্রাকশনের কাজটা কি একটু বলি ছোট্ট করে। সেটা হচ্ছে এই যে কল ডিলে যখন করতেছি আমরা, এই যে প্রথমবার মনে করেন যখন কল ডিলে করলাম তখনই তো ডিলে লুপে চলে গেল, তাই না? সে কিন্তু ডিলে লুপে চলে গেছে। তাহলে ডিলে সাবরুটিনটা যখন এক্সিকিউট হলো, এক্সিকিউট হওয়ার পরে আবার কি করতে হবে, মানে লুপটা যখন 65,536 বার ঘুরে গেল তখন কি করতে হবে, সে যেখান থেকে জাম্প করছিল, যে এখান থেকে সে জাম্প করছিল তার পরের লাইনে তাকে ব্যাক করতে হবে না? সে যদি উপরে নিচে ব্যাক করে তাহলে হবে? সে যদি উপরে ব্যাক করে অথবা নিচে ব্যাক করে তাহলে কি হবে? হবে তো না। সে এখান থেকে জাম্প করছিল, এটা এক্সিকিউশন করে জাম্প করছিল, তাহলে এর পরের লাইন থেকে তাকে ব্যাক করতে হবে না? তাহলে একটু চিন্তা করে দেখেন, আমি এখান থেকে জাম্প করছিলাম, এবং জাম্প করার পর যদি আমি আমার ঠিকানাই মনে না রাখি যে আমি এখান থেকে জাম্প করছিলাম, তাহলে আমি ফিরবো কিভাবে? তার মানে আমাকে কি করতে হবে, আমার ঠিকানার একটা ব্যবস্থা করে যাইতে হবে যে আমি এখান থেকে গেছিলাম, এখানেই ফিরবো। তো এই যে কল ইনস্ট্রাকশন যখন এক্সিকিউট হয় না, আমরা যখন কল ইনস্ট্রাকশন এক্সিকিউট করি, কোথাও কল লিখি, হ্যাঁ, তখন যখন সেই যে ডিলে সাবরুটিনে জাম্প করবে, বা আমি ডিলের জায়গায় অন্য কিছুও লিখতে পারি, সেই সাবরুটিনে যখন জাম্প করবে তখন ইমিডিয়েট যে ইনস্ট্রাকশন পয়েন্টারের ভ্যালু, ইনস্ট্রাকশন পয়েন্টার মানে হচ্ছে ইমিডিয়েট অফসেট অ্যাড্রেস, যেটা যেখানে আমাদের প্রোগ্রাম রান করতেছে, সেই ইমিডিয়েট অফসেট অ্যাড্রেস মানে পরের ইনস্ট্রাকশনের, যে এই ইনস্ট্রাকশনের অফসেট অ্যাড্রেসটা সে স্ট্যাকে রেখে যায়। ঠিক আছে? এটা বাই ডিফল্ট হয়, এই কাজটা যখনই কল ইনস্ট্রাকশন এক্সিকিউট হয় এই কাজটা হয়ে যায়, এটা সে স্ট্যাকে রেখে যায়। পরবর্তীতে যখন এই লুপ 65,536 বার ঘোরা হয়ে গেল, সে লুপ থেকে ব্রেক করে নিচে চলে আসলো, রিটার্ন ইনস্ট্রাকশন আসলো। রিটার্ন ইনস্ট্রাকশন মানে হচ্ছে সে ওই যে স্ট্যাকে রেখে আসছিল আইপি এর ভ্যালু, ওই আইপি এর ভ্যালুটা সে স্ট্যাক থেকে নিয়ে এসে ওই আইপিতে সে ব্যাক করে। তখন সে বুঝতে পারে আচ্ছা তাকে এই জায়গা থেকে আবার এক্সিকিউশন স্টার্ট করতে হবে। বুঝতে পারলেন? এভাবে ডিলের কাজটা হয়। আর একদম লাস্টে দেখেন, আমরা যখন PB3টা জ্বালাইছিলাম, এই যে এখানে এটা কিন্তু PB3, এটা জ্বালাইছিলাম, এখানে এসে আবার নিভাই দিলাম। এরপরে আমরা আবার কি করছি, জাম্প লেভেল 1। এই কাজটা কেন করছি? লেভেল 1টা কোথায় দেখেন তো, বলছে জাম্প লেভেল 1, লেভেল 1টা কোথায়? এই যে এখানে লেভেল 1টা। তাহলে এই জাম্প লেভেল 1 কেন করলাম, উদ্দেশ্য কি ছিল আমার, কি কারণে করা লাগলো এই জিনিসটা? ম্যাম একটা লুপ কাজ করানোর জন্য। আর একটু ক্লিয়ারলি বলেন। ম্যাম 4টা যে এলইডি সেগুলো ম্যাম একটার পর একটা কন্টিনিউয়াসলি জ্বলতে থাকবে আর কি। এই জিনিসটা করা হয়েছে একটা কারণে, সেটা হচ্ছে যখন PB0 জ্বললো নিবলো, PB1 জ্বললো নিবলো, PB2 জ্বললো নিবলো, PB3 জ্বললো নিবলো, তারপরে যেন আবার এই জিনিসটা সাইকেল আকারে চলতে থাকে, আবার যেন PB0 জলে নেভে, PB1 জলে নেভে, এটার জন্য সাইকেল আকারে চলতে থাকে, এই জন্য এই জামটা করা হয়েছে। এই প্রোগ্রাম যখন আপনারা আপলোড করবেন না, তখন দেখবেন যতক্ষণ পর্যন্ত রিসেট না মারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু সেম আউটপুট, ওই একটা জ্বলবে নিভবে আরেকটা জ্বলবে নিভবে, এভাবে করে চলতেই থাকবে। তো এই জিনিসটা যেন সাইকেল আকারে চলে সেজন্য এই জামটা করা হয়েছে, মানে প্রত্যেকবার এই PB3 নিভে যাওয়ার পরে আবার PB1 যেন জ্বলে। বুঝতে পারলেন? আপনারা কি প্রোগ্রামটা বুঝতে পারছেন, বা আমি কি বুঝাতে পারছি? কোনো জায়গায় কি কোনো সমস্যা আছে? ম্যাম আমরা কতক্ষণ ডিলে করাতে চাচ্ছি সেটা কি ম্যাম আমাদের নিজেদের ক্যালকুলেশন করে দেন ওই ভ্যালুটা সিএক্স এ দিতে হবে? মোটামুটি এই 65,536 এটা ধরে করলেই যে ডিলেটা আসে সেটা দিয়ে মানে ভিজিবল হয় জিনিসটা। আপনারা এটা চাইলে নিজেরাও ক্যালকুলেশন করতে পারেন। আপনারা যেটা করবেন, যে প্রসেসর ল্যাবে যে দেখবেন যে প্রসেসরের ক্লক ফ্রিকোয়েন্সি কত, ধরেন 5 মেগাহার্টজ বা 8 মেগাহার্টজ সাধারণত হয়ে থাকে। তো ধরেন 5 মেগাহার্টজ হলো, ঠিক আছে, এটা ক্লক ফ্রিকোয়েন্সি যদি হয়, তাহলে এটা থেকে ক্লক সাইকেল টাইম বের করবেন 1 ডিভাইডেড বাই ক্লক ফ্রিকোয়েন্সি দিয়ে, ঠিক আছে, ক্লক ফ্রিকোয়েন্সি দিয়ে ক্লক সাইকেল টাইম বের করবেন। তারপরে দেখবেন যে এই ইনস্ট্রাকশনের জন্য আপনার হচ্ছে ক্লক সাইকেল, কয়টা ক্লক সাইকেল লাগে। তো নপ ইনস্ট্রাকশনের জন্য 3টা ক্লক সাইকেল লাগে। এখন আপনি যদি 4টা ইউজ করেন,
মনে করেন ক্লক সাইকেল টাইমকে আপনি টিসি দিয়ে রিপ্রেজেন্ট করতেছেন, তাহলে প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা নপ ইনস্ট্রাকশনের জন্য হচ্ছে 3টা ক্লক সাইকেলের সমান টাইম লাগবে আর কি। তো 4টা নব যদি ইউজ করেন তাহলে এর সাথে 4 গুণন হবে, কারণ প্রত্যেকটার জন্য এই পরিমাণ সময় লাগবে। আর এই লুপটা ঘুরতেছে 65,536 বার, ঠিক আছে? তাহলে সেই হিসাবে হিসাব করবেন, একবার ঘুরলে কত হয়, 65,536 বার ঘুরলে কত হয় ডিলে, ঠিক আছে? তো মোটামুটি যে সময়টা আসে সেটাতে এটা এই জিনিসটা ভিজিবল হয়ে যায়, মানে আমরা চোখে দেখতে পারি। আর যদি এর থেকেও বেশি আপনার ডিলে দরকার হয় তাহলে মাল্টিপল মানে লুপের ভেতরে লুপ ঘোরাতে হবে আপনাকে, বুঝতে পারছেন? মানে এখানে একটা লুপ তৈরি করা হয়েছে না, এটা লুপের ভেতরে লুপ তৈরি করতে হবে। তখন এই টাইমারের ভিতরেও আরেকটা ডিলে লুপ দিয়ে দিব। এক্স্যাক্টলি, একটার ভিতর আরেকটা দিয়ে দিব, ঠিক আছে? বোঝা কি গেছে? পরীক্ষায় যদি এই জাতীয় প্রশ্ন আসে পারা যাবে। এগুলো কিন্তু সব প্রোগ্রাম না একই ধরনের, মানে খুব একটা পার্থক্য নাই। আপনারা কি বুঝতে পারছেন, নাকি কেউ কিছু শুনতেছেন না? রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন, রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে এরকম কয়জন আছে? হাত তুলেন দেখি। সিদ্দিক তো নিশ্চয়ই ঘুরে বেড়াচ্ছে, এ নিয়ে কোনো সন্দেহ নাই। আর কে কে ঘুরে বেড়াচ্ছে? একেবারে রুমের ভিতরে আছি। এই বাড়ি হাত তুলছে, বাড়ি ঘুরে বেড়াচ্ছে, ভালো, অনেস্ট আছে অ্যাট লিস্ট, হাত তুলছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে পরেরটা দেখি। হ্যাঁ, এই পরের যে প্রোগ্রামটা, আমি একটু পানি খেয়ে আসি, 1 মিনিট। এর পরের যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের ট্রেনার কিটেই আপনারা দেখবেন ওই এলইডির পাশেই একটা 7 সেগমেন্ট ডিসপ্লে আছে, ঠিক আছে? 7 সেগমেন্ট ডিসপ্লে নিয়ে তো আপনারা কাজ করছেন, তাই না? ডিজিটাল ইলেকট্রনিক্স ল্যাপটপে অনেক কাজ করছেন না, এটা তো থাকে, অনেক জায়গায় থাকে। তো 7 সেগমেন্ট ডিসপ্লেটা যেটা আছে সেটা হচ্ছে যে 8255 CS2 এর কথা আমরা যেটা বলছিলাম, 8255 CS2, হ্যাঁ, CS2 এর সাথেই কানেক্টেড। কিন্তু এলইডি যেগুলা সেগুলো হচ্ছে পোর্ট বি এর সাথে কানেক্টেড, আর 7 সেগমেন্টটা হচ্ছে পোর্ট এ এর সাথে কানেক্টেড। ওই একই আইসির পোর্ট এ এর সাথে এটাকে ইন্টারফেস করা আছে, ঠিক আছে? পোর্ট এ এর সাথে। তাহলে PA0 থেকে PA7 পর্যন্ত এই 8টা পিন ইউজ করা হয়েছে। PA0 থেকে PA7 পর্যন্ত 8টা পিন ইউজ করা হয়েছে। কিভাবে ইউজ করা হয়েছে আমরা একটু দেখি। এরকমই তো হয়, তাই না? 7 সেগমেন্ট ডিসপ্লে এরকম হয় না, মানে 7টা সেগমেন্ট থাকে, তাই না? তো এখানে এলইডি কয়টা থাকে? আমি 7টা এলইডি, আসলে 8টা আছে, হ্যাঁ, মানে এই 7টা সেগমেন্ট আর এই পাশে একটা দেখবেন ছোট্ট করে একটা ডেসিমাল পয়েন্ট বলে এটাকে, এটা থাকে। তো যাই হোক, এটার হচ্ছে এটা এ ধরলাম, এটা বি ধরলাম, এটা সি ধরলাম। সাধারণত এইভাবেই এটাকে মার্কিং করা হয়। এটা ডি, এটা ই, এটা এফ, আর এটা জি, মানে সেগমেন্ট গুলার আমি নাম দিলাম। হ্যাঁ, আর এই যে ছোট্ট পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় হচ্ছে ডেসিমাল পয়েন্ট। তো এটা আঁকলাম কেন? কারণ পোর্ট এর সাথে আসলে এই এলইডি গুলো কিভাবে কানেক্টেড বা এই সেগমেন্ট গুলো কিভাবে কানেক্টেড সেটা বোঝানোর জন্য। তাহলে পোর্ট এতে 8টা পিন আছে, PA0 থেকে PA7। আমি না পুরাটা লিখতেছি না, PA7 এভাবে লিখতেছি না, বা PA0 পুরাটা লিখতেছি না, শুধু 0 1 2 লিখতেছি, আপনারা বুঝে নিয়েন, ঠিক আছে? এখানে লিখতে সমস্যা হচ্ছে তো। 0 1 2 3 4 5, আমি এটা দিয়ে পোর্টের পিন গুলাকে বোঝাচ্ছি। 6, লাস্টেরটা হচ্ছে 7। তো এই 0 এর সাথে কানেক্টেড হচ্ছে যে এ নাম্বার সেগমেন্ট, এটা, হ্যাঁ।
এটা এ, এটার সাথে কানেক্টেড হচ্ছে বি, এটার সাথে হচ্ছে কানেক্টেড সি, এটার সাথে কানেক্টেড ডি, এটা ই, এটা এফ, এটা জি, আর এটা হচ্ছে এই যে ডেসিমাল পয়েন্টটা ছোট্ট পাশের যেটা, হ্যাঁ, এটা এর সাথে কানেক্টেড। PS7 এর সাথে কানেক্টেড হচ্ছে এটা, আর PS0 এর সাথে কানেক্টেড হচ্ছে এ। এখন দেখেন, যদি মনে করেন আমরা এখানে 0 জ্বালাতে চাই এই সেগমেন্টটাতে, 7 সেগমেন্ট ডিসপ্লেটাতে, তাহলে কোথায় কোথায় কি কি দেওয়া লাগবে, মানে কোনগুলো অন রাখা লাগবে আর কোনটা অফ রাখা লাগবে বলেন তো? এই যে এ থেকে জি নাম্বার এলইডির মধ্যে কোনগুলো অন রাখা লাগবে, কোনগুলো অফ রাখা লাগবে যদি 0 জ্বালাতে চাই আমরা? ম্যাম জি বাদে সবগুলোই লাগবে। জি বাদে সবগুলো অন রাখা লাগবে। যদি 1 বানাতে চাই তখন বি আর সি লাগবে। বি আর সি লাগবে, তাই না? যদি মনে করেন 8 বানাতে চাই তাহলে সবগুলাই লাগবে, এটা তো আমরা বুঝি। তো জেনারেলি আসলে এখানে একটা বিষয় একটু মেনশন করি, সেটা হচ্ছে 7 সেগমেন্ট ডিসপ্লে আসলে কমন অ্যানোড টাইপও হতে পারে, কমন ক্যাথোড টাইপও হইতে পারে, ঠিক আছে? কমন অ্যানোড আর কমন ক্যাথোড টাইপ আমার ধারণা আপনারা অনেকেই জানেন, তারপর আমি একটু ছোট্ট করে বলি। সেটা হচ্ছে কমন ক্যাথোড টাইপ যদি হয়, একটু মন দেই আমরা, মনে করেন এখানে 8টা এলইডি আছে, ঠিক আছে? এখানে 8টা এলইডি আছে, তো 8টা আমি আঁকলাম না, আমি 3টা এঁকে বোঝাচ্ছি, জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি 3টা আঁকতেছি। তো কমন ক্যাথোড নিয়ে কথা বলতেছি, হ্যাঁ, কমন ক্যাথোড টাইপ। যদি কমন ক্যাথোড টাইপ হয়, এই এলইডিটা চিন্তা করেন, এটা অ্যানোড প্রান্ত না, আর এই প্রান্তটা গুলো তো অ্যানোড আর এই প্রান্তগুলো ক্যাথোড। একটা এলইডি কখন জ্বলে? যখন অ্যানোড প্রান্তের ভোল্টেজ ক্যাথোড প্রান্তের ভোল্টেজ থেকে বেশি হয়, তবেই না কারেন্ট ফ্লো হবে এলইডির মধ্যে, এলইডি জ্বলবে, তাই না? তো কমন ক্যাথোড মানে হচ্ছে এই এলইডি গুলোর, যে 8টা এলইডি আছে না, এগুলার ক্যাথোড প্রান্ত একসাথে কমন করে গ্রাউন্ডিং করা, জিরো লজিক দেয়া, ঠিক আছে? এটা হচ্ছে কমন ক্যাথোড। তাহলে কমন অ্যানোড কি হবে? এটা যদি কমন অ্যানোড হতো তাহলে কি হতো? অ্যানোড প্রান্তগুলো কমন করে, অ্যানোড প্রান্তগুলো কমন করে লজিক 1 দেওয়া, ভিসিসি করা, ঠিক আছে? তো এখানে যেটা হইছে, আমাদের যে 7 সেগমেন্ট ল্যাবে যেটা আছে ট্রেনার কিটে বসানো, ওইটাতে আমাদের এই যেগুলো আছে, মানে এই যে এলইডি যেগুলো আছে, এলইডি গুলো হচ্ছে কমন অ্যানোড, মানে অ্যানোড প্রান্ত একসাথে কমন করা, ঠিক আছে? অ্যানোড প্রান্ত একসাথে কমন করে এখানে হচ্ছে আমাদের লজিক 1 দেয়া। তাহলে এটাকে যদি আমি জ্বালাতে চাই পোলাপান, একটু খেয়াল করেন, যদি ক্যাথোড প্রান্তেও আমি লজিক 1 দিয়ে দেই তাহলে কি জ্বলবে? এপাশে তো লজিক 1, এপাশে ভিসিসি করা, এপাশেও যদি আমি 1 দিয়ে দিই তাহলে কি জ্বলবে এলইডি? না ম্যাম জ্বলবে না। জ্বলবে না। তাহলে এপাশে কি দেওয়া লাগবে? 0। 0 দেওয়া লাগবে। তো কমন অ্যানোড স্ট্রাকচার যেটা, হ্যাঁ, কমন অ্যানোড নিয়ে কথা বলতেছে এখন, সেখানে অ্যানোড গুলো কমন করে ভিসিসি করা আছে, আর ক্যাথোড প্রান্তগুলো এই যে পোর্ট এর সাথে কানেক্টেড করা আছে আমাদের ল্যাবে। তাইলে কি, যদি আমি এই পিনগুলাতে 0 দেই তাহলে মানে জ্বালানোর জন্য 0 দিতে হবে, নিভানোর জন্য 1 দিতে হবে। আর যদি এটা কমন অ্যানোড না হয়ে কমন ক্যাথোড হতো তাহলে উল্টা কাজ হতো, জ্বালানোর জন্য কি দিতে হতো? 1 দিতে হতো, নিভানোর জন্য 0 দিতে হতো। আপনারা কি এই কথাটা বুঝতে পারছেন সবাই আমি কি বলতে চাচ্ছি? না বুঝলে বলেন যে ম্যাম বুঝি নাই। ম্যাম আরেকবার একটু বলুন। আচ্ছা, এটা তো কমন অ্যানোড যেটা আমি আঁকছি এখানে, এখন যেটা আঁকা আছে এটা কি বুঝতে পারছেন যে এটা কমন অ্যানোড? জি ম্যাম। এখন যে কোনো এলইডি জ্বলার শর্ত কি? যে অ্যানোড প্রান্তে হাই ভোল্টেজ লাগবে, ক্যাথোড প্রান্তে লো ভোল্টেজ লাগবে, তাহলে একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হবে, ওর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে, এলইডিটা জ্বলবে, এটাই শর্ত না? তো যদি তাই শর্ত হয় তাহলে কমন অ্যানোড মানে কি? কমন অ্যানোড মানে হচ্ছে অ্যানোড গুলা কমন করা আছে এবং ভিসিসি করা, তার মানে কি অ্যানোড প্রান্তে সে অলরেডি লজিক 1 পেয়ে আছে। তাহলে আমি যদি এলইডি জ্বালাইতে চাই তাহলে ক্যাথোড প্রান্তে যদি আমি 0 করতে পারি তাহলে এলইডি জ্বলবে। এখন কমন অ্যানোড স্ট্রাকচার মানে হচ্ছে আমাদের কমন অ্যানোড গুলো কমন করা এবং ক্যাথোড প্রান্ত পোর্ট এর সাথে কানেক্টেড, বুঝতে পারছেন?
জি ম্যাম, বুঝতে পেরেছি। আপনি যদি জ্বালাতে চান তাহলে আপনাকে ক্যাথোড প্রান্তে বা পোর্ট এতে কি দেওয়া লাগবে? জিরো লজিক দেওয়া লাগবে। কিন্তু জিনিসটা যদি রিভার্স হইতো, ধরেন কমন ক্যাথোড হইতো, তাহলে কি ক্যাথোড প্রান্ত জিরো করা আছে আর অ্যানোড প্রান্ত পোর্ট এর সাথে কানেক্ট করেন, তখন আপনার পোর্ট এতে কি দেওয়া লাগতো? 1 দেওয়া লাগতো না? কারণ অ্যানোড প্রান্তের ভোল্টেজ হাই হওয়া লাগবে। ঠিক আছে? তো সেই জিনিসটা নিয়ে কথা বলতেছি। যেহেতু আমাদের ল্যাবেরটা কমন অ্যানোড, সেহেতু জ্বালানোর জন্য 0 দিব আর নিভানোর জন্য 1 দেওয়া লাগবে। তাইলে আমাদের এখানে যে প্রোগ্রামটা দেয়া আছে, হ্যাঁ? এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের 0 আর 1 সিকোয়েন্সিয়ালি জ্বালানোর জন্য। মানে প্রথমে 0 জ্বলবে 7 সেগমেন্টে, তারপর 1 জ্বলবে, তারপর আবার 0 জ্বলবে। এই প্যাটার্নে জ্বলতে থাকবে। তো যদি 0 জ্বালাতে চাই, যেহেতু কমন অ্যানোড স্ট্রাকচার, তাহলে এই জি বাদ বাকি সবই অন রাখা লাগবে। তাহলে জিটাকে কি করব? 1 করে দিব আর বাদ বাকি সবগুলোকে কি রাখবো? 0 রাখবো। যেহেতু কমন অ্যানোড 0 পাইলে এগুলা জ্বলবে। তাহলে এটা হচ্ছে আমি যে ডেটাটা লিখলাম এখন, এই যে 0 1 0 0 0 0 0 1, এই ডেসিমাল পয়েন্টটা তো ডোন্ট কেয়ার, কারণ আমি এই পয়েন্টটাকে জ্বালাতেও পারি নিভাতেও পারি আমার ইচ্ছে। এখানে আমি 0 দিতে পারি 1ও দিতে পারি। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 0 জ্বালানোর জন্য আমার কি ডেটা লাগবে, পোর্ট এতে কি পাঠাইতে হবে সেই জিনিসটা। যদি 1 জ্বালাতে চাইতাম তাহলে কি করা লাগতো? কি করা লাগতো 1 জ্বালাতে চাইলে? কেউ একজন বলেন দেখি। আমি যদি 1 জ্বালাতে চাইতাম তাহলে আমার সেই ডেটাটা কত হতো? পোর্ট এতে কি পাঠানো লাগতো আমার? ম্যাম, বি আর সি 0 হইতো, বাকিগুলো 1। বি আর সি এইটা হচ্ছে 0 হইতো আর বাদ বাকিগুলা আমরা 1 1। সেই কাজটা এখানে করা হয়েছে দেখেন। তাহলে এই আমরা যদি 0 আর 1 এর জন্য ডেটা বের করতে পারি যে পোর্ট এতে কত যাবে, তাহলে আশা করি অন্য সবগুলোর জন্য আপনারা বের করতে পারবেন যে এই ডেটাটা কি হবে। তো এখানে কি করা হয়েছে, আগের মতো কন্ট্রোল ওয়ার্ড পাঠানো হয়েছে কন্ট্রোল রেজিস্টারে। ঠিক আছে? দেখেন এই যে কন্ট্রোল ওয়ার্ড, এটাকে কন্ট্রোল রেজিস্টারে পাঠানো হয়েছে এল রেজিস্টার থেকে। আগেও বলছিলাম, আবারও বলতেছি, ইনপুট এবং আউটপুট ইনস্ট্রাকশনের সাথে 8086 এ শুধুমাত্র এল রেজিস্টার কাজ করে, অন্য কোনো রেজিস্টার কাজ করবে না। ঠিক আছে? এখানে অন্য কোনো রেজিস্টার দিলে এটা কাজ করবে না। তারপরে আমরা কি করছি, এটা আসলে জরুরি কিছু না, এটা কিছুই না, এটা হচ্ছে সবগুলোকে নিভাই নিছে আর কি। এটা কোনো জরুরি কিছু না, মানে সবগুলা পোর্টের সবগুলাকে নিভাই দিছে। ঠিক আছে? এটা না দিলেও সমস্যা নাই। এরপরে আমাদের হচ্ছে মেইন কাজ এখান থেকে শুরু হয়েছে। এটা তো আসলে যখন আপনি কিছু পাঠাবেন এটা নিভানো অবস্থায় থাকবে, সো এটা কোনো বিষয় না, এই দুটো লাইন। এরপরে আমরা বলছি হচ্ছে মুভ এল, তারপরে 0 1 1। দেখেন এই যে উপরের এই ডেটাটা, এটাই কিন্তু এই যে এখানে লোড করা হয়েছে এল এ, তারপর সেটা এল থেকে পোর্ট এতে পাঠানো হয়েছে। তারপর বলছে হচ্ছে কল ডিলে। তার মানে কি, যখন এই ডেটাটা পাঠানো হবে তখন কিন্তু 0 জ্বলে যাবে। তারপর 0 জ্বলে যাওয়ার পর কিছুক্ষণ যেন জ্বলে থাকে, আমি যেন জিনিসটা দেখতে পারি, ভিজিবল হয় যেন, এই জন্য এখানে ডিলে কল করা হয়েছে। ওই আগের মতো ডিলে লুপটা দেখেন, আগে যে ডিলে লুপটা শিখলাম না মাত্রই, ওই ডিলে লুপই কিন্তু, কোনো পার্থক্য নাই। সো এটা আমি আর এক্সপ্লেন করতেছি না। ঠিক আছে? তারপরে দেখেন কি হয়েছে, তারপরে এখানে এই যে ডেটাটা দিল, এটা কিন্তু এই যে 1 এর ডেটাটা, এখানে আমরা যেটা বের করছিলাম সেটা। তারপরে সেটাকে পোর্ট এতে পাঠাইছে, তারপরে আবার ডিলে কল করছে। তার মানে 0 জ্বললো, কিছুক্ষণ জ্বলে থাকলো, তারপরে 1 জ্বললো, তারপরে 1 কিছুক্ষণ জ্বলে থাকলো যেহেতু ডিলে কল করেছে, তারপরে আবার জাম্প লেভেল 1 বলছে, তার মানে আবার 0 জ্বলবে। তাহলে আপনাদের যদি যে কোনো প্যাটার্নের জন্য বলা হয় যে তোমরা এরকম ধরেন কিছু চালাও, 7 8 7 মনে করেন 5 2, এই প্যাটার্নে কন্টিনিউয়াসলি জ্বলতে থাকবে, তাহলে এরকম একটা প্রোগ্রাম লিখো। তাহলে পারবেন না লিখতে? জি ম্যাম। বাকিরা কি ঘুমাচ্ছে? শুধু তো রাতে উত্তর করতেছে। জি ম্যাম, অবশ্যই পারবো। ঠিক আছে, শুনে খুশি হইলাম। এই জিনিসটা কি? ম্যাম, হিজিবিজি। হিজিবিজি? হিজিবিজি ছাড়া আর কিছু মনে হয় না এটাকে।
এক মিনিট। আচ্ছা দেখেন, দেখা যাচ্ছে না এখানে ছবি? এইটাই তো আমাদের কিটটা, তো এটাই, তাই না? তো আমরা যে 4টা এলইডির কোড শিখলাম, যে এই 4টা, তারপরে এই 7 সেগমেন্ট এটার কোড শিখলাম। তো এই যে এই আইসিটা না, এটা হচ্ছে 8255CS2, যেটা নিয়ে আমি এতক্ষণ কথা বলতেছিলাম। এটার সাথে এই 7 সেগমেন্ট এবং এই এলইডি গুলা ইন্টারফেসড অবস্থায় আছে। এটা আছে হচ্ছে পোর্টের সাথে, আর এটা হচ্ছে পোর্ট বি এর PB0 থেকে PB3 এর সাথে। এখন যে ছবিটা আপনাদের দেখাইছি সেটা হচ্ছে এই ছবিটা, এটার ছবি, এটার ইন্টারনাল স্ট্রাকচারের ছবি, ঠিক আছে? এইটা আবার কার সাথে কানেক্টেড? এটা হচ্ছে 8255CS1 এর সাথে কানেক্টেড। এই যে আইসিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 8255CS1, ঠিক আছে? এটার সাথে ইন্টারফেসড অবস্থায় আছে হচ্ছে এই জিনিসটা, এটার নাম হচ্ছে ডট ম্যাট্রিক্স ডিসপ্লে, ঠিক আছে? 8x8 ডট ম্যাট্রিক্স ডিসপ্লে হচ্ছে এটার নাম। তো এটা আসলে আমরা কিছু ছোটখাটো একটু মানে অ্যানিমেশনের কিছু প্রোগ্রাম দেখব, মানে অ্যানিমেশন, রো কলাম অ্যানিমেশন আর কি। রো কলাম অ্যানিমেশন দিয়ে আমরা শুরু করব, ফার্দার আরো বিভিন্ন কিছু দেখা হবে, সমস্যা নেই। মানে ধরেন এটার স্ট্রাকচারটা সম্পর্কে একটু আইডিয়া দেই প্রথমে। এখানে কিন্তু আপনারা যখন ছবিতে দেখতেছিলেন কিছু ডট ডট দেখতেছিলেন না? কয়টা ডট আছে এই ডট ম্যাট্রিক্সে? এই ডট ম্যাট্রিক্সে কয়টা ডট আছে দেখেন। 8x8। এক মিনিট। এইট বাই এইট, তাই না? তার মানে টোটাল 64টা ডট আছে এখানে, 64টা ডট আছে। 64টা ডট থাকলেও এই প্রত্যেকটা ডটে এলইডি আছে হচ্ছে 2টা করে। মানে এই যে একটা গোল্লা গোল্লা দেখতে পাচ্ছেন না, এর মধ্যে 2টা করে এলইডি আছে। একটা এলইডি আছে গ্রিন এলইডি আর একটা আছে হচ্ছে রেড এলইডি। তাহলে টোটাল এলইডি কয়টা হচ্ছে? 128। 128টা এলইডি না? সেই জিনিসটা এখানে দেখানো হচ্ছে, দেখেন। মানে এই যে এইটা হচ্ছে, মনে করেন এটা একটা ডট, এটা আর একটা ডট, এরকম করে আমাদের স্ট্রাকচারটা, ঠিক আছে? এখন এটা যেটা বললাম যে এটা আরেকটা 8255 এর সাথে কানেক্টেড। এর আগে 7 সেগমেন্ট আর এলইডি ছিল, আরেকটা 7 মানে 8255 এর সাথে কানেক্টেড, এটা আবার 8255CS1 এর সাথে কানেক্টেড। তো এখানে দেখেন এই যে সাদা কালারের যেগুলো আছে না, এটা দিয়ে বোঝানো হয়েছে হচ্ছে গ্রিন এলইডি। সাদা কালারের যেটা, যে এলইডি গুলো, এগুলো বোঝানো হয়েছে যে গ্রিন এলইডি। এটা তো রঙিন কিছু না, সাদা কালো। আর এই কালো গুলা দিয়ে বোঝানো হয়েছে হচ্ছে রেড এলইডি, ঠিক আছে? গ্রিন আর রেড। তো গ্রিন এলইডি যেটা, গ্রিন, এটা হচ্ছে একটু মাথায় রাখেন, পোর্ট এর সাথে কানেক্ট করা আছে, মানে 8255CS1 এর পোর্ট এর সাথে কানেক্টেড। গ্রিন এলইডির ক্যাথোড গুলো, ঠিক আছে? গ্রিন এলইডির ক্যাথোড গুলো পোর্টের সাথে কানেক্টেড। আর রেড এলইডির ক্যাথোড গুলো, আমি ক্যাথোডের কথা বলতেছি, এটা হচ্ছে পোর্ট বি এর সাথে কানেক্টেড, পোর্ট বি। আর অ্যানোড প্রান্তগুলো হচ্ছে পোর্ট সি এর সাথে কানেক্টেড। একটু খেয়াল করে দেখেন, আপনারা যদি একটা রো চিন্তা করেন, যে এই টোটালটা একটা রো, এই রোটার কথা চিন্তা করেন, ঠিক আছে? বা এরকম যে কোনো সিঙ্গেল রোর কথা চিন্তা করেন, তখন দেখবেন যে এখানে যত এলইডি আছে
এই সাদা কালো যাই হোক না কেন, মানে লাল সবুজ যাই হোক না কেন, সবগুলোর অ্যানোড প্রান্ত একসাথে কমন করা। এটা দেখে বোঝা যায় যে অ্যানোড প্রান্ত যে কমন করা, এই প্রান্তটা তো ক্যাথোড, তাই না? আর এই প্রান্তটা অ্যানোড। এগুলোর যে সব অ্যানোড প্রান্ত থেকে লাইন বের হয়ে একসাথে কমন করে একটা পিন বের হয়েছে। এটা কি বোঝা যায়? যে 22 নাম্বার বলছে পিন বের হয়েছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের PC7, ওই যে পোর্ট সি এর 7 নাম্বার পিন, PC7। এটা হচ্ছে PC6, এটা হচ্ছে PC5, এটা 4, আমি আর লিখতেছি না। এটা হচ্ছে PC0, এটা PC1, এটা PC2, 3, এটা হচ্ছে PC4, ঠিক আছে? মানে অ্যানোড গুলো কার সাথে কানেক্টেড বলাবান? অ্যানোড কার সাথে কানেক্টেড? পোর্ট সি এর সাথে, ঠিক আছে? এখন ক্যাথোড গুলো দেখেন, ক্যাথোডের কথা যদি চিন্তা করেন, এক একটা কলাম চিন্তা করেন, এখানে যে কলাম গুলা আছে, এখানে দেখেন এই যে গ্রিন এলইডি যেগুলা, মানে সাদা কালার যেগুলা, সেগুলো এখান থেকে বের হয়ে একটা লাইন বের হয়েছে প্রত্যেকটার মাথা থেকে। যেমন এটার মাথা থেকে একটা বের হয়েছে, এটার মাথা থেকে বের হয়েছে, এটার মাথা থেকে বের হয়েছে, বের হয়ে কিন্তু এই সব একসাথে কি কমন করা আছে না? কমন করে যে এই লাইনটা দেখেন কমন লাইন আকারে বের হয়েছে, এবং এগুলা একটা পিন, এই যে এই পিন লাইন থেকে বের হয়ে একটা পিনের সাথে কানেক্টেড, ঠিক আছে? তো এইটা হচ্ছে PA7, এটাই এই পিনটা। আর রেড এলইডি যেটা, রেড এলইডির যে কলামটা দেখতে পাচ্ছেন, এখান থেকে এটার অ্যানোড নিয়ে যে মাথাটা বের হইছে, সবগুলো অ্যানোড কিন্তু কমন করা। এখান থেকে অ্যানোড বের হইছে, এখান থেকে অ্যানোড বের হইছে, এখান থেকে অ্যানোড বের হইছে, সবগুলো অ্যানোড কমন করে এখানে PB7। ওই যে একটু আগে বললাম যে গ্রিন এলইডির ক্যাথোড হচ্ছে পোর্ট এর সাথে কানেক্টেড, আর রেড এলইডির ক্যাথোড হচ্ছে পোর্ট বি এর সাথে কানেক্টেড। ঠিক তেমনি এই সাইডে সব এই যে রেড এলইডি গুলোর ক্যাথোড মিলে এটা হচ্ছে PB0, এটা হচ্ছে PA0। তাহলে মধ্যবর্তী কোনটা কি আপনারা বলতে পারবেন না? কারণ এটা কি? PB4, এটা হচ্ছে PB4, আর এটা হচ্ছে PA4, ঠিক আছে? তাহলে এখন দেখেন, এখন চিন্তা করলে সবকিছু সহজ হয়ে যাবে। মনে করেন আপনি এই এলইডিটা জ্বালাতে চান, এই স্পেসিফিক এলইডি এটা, তাহলে কোন পিনে কি দেওয়া লাগবে? পিন ওয়াইজ আমাকে বলবেন যে ম্যাম এই পিনে এটা দেওয়া লাগবে, এই পিনে লজিক 1 দেওয়া লাগবে, বা এই পিনে লজিক 0 দেওয়া লাগবে। পিন ধরে বলবেন এই স্পেসিফিক এলইডি জ্বালাতে চাইলে কোন পিনে কি দিতে হবে আমাকে। ম্যাম যেহেতু এটা কমন ক্যাথোড তাই ম্যাম 0 দিলে চলবে। কোথায় 0 দিব বাবা? এটা তো অ্যানোড প্রান্ত একটা পিনের সাথে, ক্যাথোড PC4 এ 0 দেওয়া লাগবে। PC4 এ 0 আর PA তে হচ্ছে 1। না না রায়াত, ভুল ডিরেকশনে যাচ্ছেন, ভুল ডিরেকশনে যাচ্ছেন। ভাবেন ওই জিনিস আর এই জিনিস এক জিনিস না। আমি বলতেছি যে ওইখানে কি ছিল, সবগুলোর অ্যানোড কমন করে একটা পিন বের হয়েছিল, সেটা ভিসিসি করা ছিল, ওইটাকে কমন মানে 7 সেগমেন্ট ডিসপ্লে বলা হচ্ছিল। এখানে কিন্তু তা না, এখানে কমন করে একটা পিন বের হইছে, এখানে কোনো ভিসিসি গ্রাউন্ডের সাথে কানেক্টেড নাই কোনো কিছু। তাহলে বলেন কি করতে হবে? ম্যাম PC4 এ 1 দিতে হবে, এবং ম্যাম PA3 সরি PA2 আর PB2 তে 1 দিতে 0 দিতে হবে ম্যাম। এটা জ্বালাবো, শুধু গ্রিনটা জ্বালাবো, তাহলে তাহলে কি ম্যাম করব? শুধু PA2 তে 1 দিব, 0 দিব। 0 দিব, কারণ এটা হচ্ছে ক্যাথোড প্রান্ত, তাই না? এই পাশে যদি 1 পায়, অ্যানোড প্রান্তে যদি 1 পায়, এখানে যদি 1 পায়, আর এই পাশে যদি 0 পায়, তাহলে না জ্বলবে। শুধু ওই পাশে 1 দিয়ে আসলাম, এই পাশে 1 দিয়ে আসলাম, তাহলে তো বন্ধ হয়ে যাবে। জি ম্যাম।
লাভ হইলো না, তাহলে 0 ওই পাশে অ্যানোডে 1 আর এই পাশে ক্যাথোডে 0 দেওয়া লাগবে। তাহলে এই জিনিসটা কি সবাই বুঝতে পারছি? এতটুকু কি বুঝতে পারছি? নাহলে কিন্তু এখন কোড শুরু করবো, প্যাচ লেগে যাবে এটা না বুঝলে। ম্যাম এটা ম্যাম একবার একটু বোঝান ম্যাম। আচ্ছা, আরেকবার একটু বোঝাচ্ছি দেখেন। ধরেন আমি এই এলইডিটা অন করতে চাই, এইটা বাবা, এটা খেয়াল করেন, এইটা এটার অ্যানোড প্রান্ত আপনি আমাকে বলবেন যে এটার অ্যানোড প্রান্ত কোন পিনের সাথে কানেক্টেড। আমি কিন্তু এখানে লিখে রাখছি অ্যানোড 4 প্রান্ত। পিনের কোন পিনের সাথে? 4 ম্যাম। অ্যানোড অ্যানোড ও অ্যানোড ম্যাম। এই অংশটা, এই পাশটা। এটা যদি ওই এলইডি হয়, এটা এলইডি, এটা হচ্ছে ক্যাথোড প্রান্ত, তাহলে ম্যাম আর এটা পিবির সাথে PC6 এর সাথে, যে এটার সাথে PC6 থেকে গেছে না লাইনটা। জি ম্যাম। আচ্ছা, আর ক্যাথোড প্রান্ত কার সাথে কানেক্টেড? যে PB4 এর সাথে, PB4 এর সাথে। তাই না? তাহলে এটা যদি আপনি জ্বালাতে চান, এলইডি জ্বালাতে চাইলে কি করতে হয়? অ্যানোড প্রান্ত যেটা, এটা অ্যানোড, এটা ক্যাথোড। অ্যানোড প্রান্তে হায়ার ভোল্টেজ লাগে না, ক্যাথোড প্রান্তে লো ভোল্টেজ লাগে, জি ম্যাম। তবেই না কারেন্টটা ফ্লো হবে এরকম, নাহলে তো কারেন্ট ফ্লো হবে না। যদি ক্যাথোড প্রান্তে হাই ভোল্টেজ হয়ে যায়, এই পাশে লো হয়, তাহলে তো হবে না, বা দুইটা সেম ভোল্টেজ হয়ে যায় তো হবে না। তার মানে অ্যানোড প্রান্তে হাই ভোল্টেজ লাগবে, তার জন্য এখানে কি এই পাশে লজিক 1 দেওয়া লাগবে, এই পাশে লজিক 0 দেওয়া লাগবে, তাই তো। তাহলে এখানে অ্যানোড প্রান্ত কানেক্টেড আছে PC6 এর সাথে, তাহলে এই PC6 এ 1 দেওয়া লাগবে। আর ক্যাথোড প্রান্ত কানেক্টেড আছে, দেখেন ভালো করে দেখেন, এই যে এটার মাথা থেকে এই যে ক্যাথোড বের হইছে, এটা ক্যাথোডের লাইন, এটা ক্যাথোডের লাইন, এটা ক্যাথোডের লাইন, এগুলো তো ক্যাথোডের লাইন। তারপর কমন হয়ে এটা কার সাথে কানেক্টেড? যে PB4 এর সাথে। PB4 এর সাথে। আপনাকে 0 দেওয়া লাগবে, তবেই না এলইডিটা চলবে, তাই না? কারণ এই পাশে যদি 1 দিয়ে রাখেন, তাহলে এই পাশে 1 পাবে, এই পাশে 1 পাবে, দুই পাশে ভোল্টেজ সমান হয়ে যাবে, তখন তো জ্বলবে না। ক্যাথোড প্রান্তে আপনার লো ভোল্টেজ রাখা লাগবে। বুঝতে পারছেন কি? জি ম্যাম বুঝতে পারছি ম্যাম। আচ্ছা, তাহলে এখন একটু প্রোগ্রামটা দেখাই। দেখেন, প্রথমে আমরা যে কাজটা করব, রো অ্যানিমেশনের জন্য কোড লিখব। রো অ্যানিমেশন মানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই যে এখানে মনে করেন 7 সেগমেন্ট আছে, হ্যাঁ, তাহলে এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এরকম রো না। তো প্রথমে একটা রো জ্বলবে, তারপরে তার পরের রো জ্বলবে, তারপরে তার পরের রো জ্বলবে, মানে শিফটিং হবে। বুঝতে পারলেন? হয় না অনেক সময় আপনারা দেখেন না যে অ্যানিমেশন শিফটিং হয়, তো ওই জিনিসটা হবে। প্রথমে একটা রো জ্বলবে, তারপর তার পরের রো জ্বলবে, তারপর তার পরের রো জ্বলবে, এইভাবে করে জ্বলতে থাকবে একটা পর একটা। সেই জিনিসটা কিভাবে হবে এটা আমরা এই প্রোগ্রামের থ্রু দেখবো। একদম সহজ, এটা কিন্তু কঠিন না। দেখেন এই জিনিসটা আমরা এখানে যে প্রোগ্রাম লেখা আছে সেটা লেখা আছে গ্রিন এলইডি দিয়ে, আপনারা রেড দিয়েও করতে পারেন। আমাদের হাতে ওই 7 সেগমেন্ট বলছি, মানে ডট ম্যাট্রিক্সের জন্য আমাদের দুইটা অপশনই আছে, কারণ ওইখানে যে ডট ম্যাট্রিক্সটা বসানো আছে সেখানে শুধু দুইটা কালারই আছে, রেড আর গ্রিনই আছে। হ্যাঁ, দুইটা একসাথে জ্বালাইলে আমার একটু অন্যরকম কালার হয়ে যায়, কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনি জ্বালাইতে চাইলে তখন ইদার আপনি রেড জ্বালাবেন অথবা গ্রিন জ্বালাবেন। তো এই প্রোগ্রামটা গ্রিন দিয়ে করা। আগের মতোই দেখেন, ওই যে স্টার্টিং সিনটেক্স লেখা হয়েছে, তারপরে এখানে এসে প্রত্যেকটা ওই যে পোর্টের অ্যাড্রেসকে একটা নাম দেওয়া হয়েছে, এটা না দিলেও চলবে, ঠিক আছে? আবারও বলতেছি, যেমন এখানে যে কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেসকে একটা নাম দেওয়া হয়েছে, এই নামটা, পোর্ট সি এর অ্যাড্রেসকে নাম দেওয়া হয়েছে PPIC, এটা না দিলেও চলবে, আপনারা ডিরেক্ট অ্যাড্রেস কল করতে পারবেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই। এরপর আমরা এখানে কি করছি, এই 3 লাইনে কি করছি আমরা? কন্ট্রোল ওয়ার্ড পাঠিয়েছি। কন্ট্রোল ওয়ার্ড পাঠাইছি আগের মতো। এটা তো প্রথম কাজ, কন্ট্রোল ওয়ার্ড না পাঠাইলে আমি অন্য পোর্টে যাই পাঠাই না কেন কোনো কাজ করবে না। তারপরে আমাকে এইটা বলবেন, রায়াত বাদে অন্য কেউ বলবেন, হ্যাঁ, সবকিছু রায়াত বলতেছে, অন্য কেউ কিছু বলতেছে না। এখানে মুভ এল কমা, এখানে একটা ডেটা পাঠাইলাম, এল এ সবগুলো 1 করে দিছি, তারপরে এটাকে পাঠাইছি পোর্ট সি তে। কেন পোর্ট সি তে পাঠালাম, আমাকে এই প্রশ্নটার উত্তর দিবেন। কেন পোর্ট সি তে পাঠালাম, মানে পোর্ট সি ম্যাম তে আমরা অ্যানোডে তো 1 দিব না, আর 1 অ্যানোডে 1 দিব, আর এক্স্যাক্টলি। অ্যানোড হচ্ছে সি পোর্টে। অ্যানোড হচ্ছে সি পোর্টে, তাই না? মাত্রই আমরা দেখে আসছি যে এই অ্যানোড গুলা সব সি পোর্টে, ঠিক আছে? তাহলে আমরা কি করতে চাচ্ছি, আমরা যদি অ্যাক্টিভ রাখতে চাচ্ছি,
অ্যাক্টিভ রাখতে চাইলে এটা সব আমার 1 দিতে হবে। এখানে আরেকটা জিনিস বলে নেই, ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এখানে আপনাদের মনে হইতে পারে যে আমরা রো অ্যানিমেশন করব, তাই না? তাইলে রো অ্যানিমেশন যদি করতে চাই তাইলে সবগুলা পোর্ট আমরা আবার কেন, মানে সবগুলা পোর্ট সিতে কেন আমি 1 দিব? কারণ যদি রো অ্যানিমেশন করতে হয় তার মানে মনে করেন আমি এই রোটা জ্বালাবো, তাইলে তো শুধুমাত্র এই PC0 তে 1 দেওয়ার কথা, বাদ বাকি গুলাতে দেওয়ার কথা না, তাই না? কারণ শুধুমাত্র প্রথমে এটা অ্যাক্টিভ হবে, আর বাদ বাকি এটা তো অ্যাক্টিভ হওয়ার কথা না। কিন্তু আসলে কি হয়, মানে আমরা প্রোগ্রামটা এইভাবে লিখছি কেন? কারণ আপনারা এই ছবিটা এরকম দেখতে পাচ্ছেন, কিন্তু ডট ম্যাট্রিক্সে এই জিনিসটা বসানো উল্টা করে। মানে আমরা যদি কলাম অ্যানিমেশনের কোড লিখি তাইলে ডট ম্যাট্রিক্সে আপনার ল্যাবের যেটা আছে ওইটাতে রো অ্যানিমেশন দেখতে পাবেন, আর যদি রো অ্যানিমেশনের কোড লিখি এই চিত্রের হিসাবে, তাহলে ওইখানে কলাম অ্যানিমেশনের কোড দেখতে পাবেন। মানে জিনিসটা উল্টা করে প্লেস করা, ঠিক আছে? 90 ডিগ্রি উল্টা করে প্লেস করা আছে। এই জন্য হচ্ছে আমরা রো অ্যানিমেশন করতে চাইলে আসলে কলাম অ্যানিমেশন করতে হয়। মানে আমরা এই চিত্রের হিসাব যদি করে থাকি, আমি এই চিত্রের বেসিসে এখন বলতেছি, ডট ম্যাট্রিক্সের হিসাবে বলতেছি না, এই চিত্রের হিসাবে এই কোডটা হচ্ছে কলাম অ্যানিমেশন, বুঝতে পারলেন? এই চিত্রের হিসাবে। আর যখন জিনিসটাকে আমরা ডট ম্যাট্রিক্সে বসাইছি উল্টা করে বসানো আছে, এই জন্য জিনিসটা রো অ্যানিমেশন হয়ে যায়। এখন দেখেন, তো আমরা কি করছি, প্রত্যেকটা পোর্টে, এই পোর্ট গুলাতে মানে পোর্ট সি তে অ্যানোডে 1 পাঠাই দিছি। অ্যানোডে 1 পাঠানোর পর কি করা হয়েছে, এখানে কি করা হইলো সাকিব বলেন তো বাবা, এখানে কি করা হইলো? এই যে এখানে বুঝি নাই ম্যাম এটা একটু চিন্তা করে দেখেন তো, পোর্ট বি এর সবগুলাতে 1 পাঠাই দেওয়া হইলো। কেন 1 পাঠাই দেওয়া হইলো? কারণ ম্যাম তাহলে লাইটটা তো জ্বলবে না, কারণ ওই পাশে তো 0 রাখতে হবে, কারণ সমান হয়ে গেল না এখন। জ্বলবে না, আমরা তো জ্বালাতে চাচ্ছিও না। কেন যাচ্ছি না দেখেন, প্রোগ্রামটা লেখা আছে গ্রিন এলইডি দিয়ে। হ্যাঁ, পোর্ট বি এর সাথে কোন এলইডির ক্যাথোড কানেক্টেড? ম্যাম রেড রেড এর। তাহলে রেড গুলো আমরা সব অফ রেখে গ্রিন দিয়ে জ্বালাচ্ছি। এই জন্য হচ্ছে পোর্ট বি তে সব 1 করে দেয়া হয়েছে, যাতে লাল এলইডি গুলো সব বন্ধ থাকে। তাহলে কি হবে, পোর্ট সি তে সব আগে থেকেই 1 পেয়ে গেছে, তার মানে লাল এলইডির অ্যানোড গুলায় আগে থেকেই 1 পেয়ে গেছে। এখন লাল এলইডির ক্যাথোড গুলাতে যদি 0 পেয়ে যায় তাহলে তো লাল এলইডি গুলো জ্বলে যাবে। আমরা যেহেতু গ্রিন দিয়ে করতে চাচ্ছি, এই জন্য আমরা কি করছি, লাল এলইডি গুলোকে অফ রাখার জন্য এই পাশেও ক্যাথোডে আমরা 1 দিয়ে দিছি। তাহলে ওই পাশে 1 পাইলো, এই পাশে 1 পাইলো, ওগুলো নিভে যাবে। বুঝতে পারলেন? এরপর কি করা হয়েছে, আমরা গ্রিন এলইডি দিয়ে অ্যানিমেশন করতে চাচ্ছিলাম। এল এর মধ্যে এই ডেটাটা লোড করা হয়েছে। দেখেন শুধুমাত্র লাস্ট বিটে কি করা হয়েছে, 0 রাখা হয়েছে, বাদ বাকি সবগুলো 1 দিয়ে এটাকে পোর্ট এ তে পাঠানো হয়েছে, পোর্ট এর অ্যাড্রেসে। মনোযোগ দিয়ে দেখেন, এই অংশটুকু ভাইটাল। তার মানে এই ডেটাটা আমরা পাঠাচ্ছি কোথায়, পোর্ট এ তে। তাহলে একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে পোর্ট এ। হ্যাঁ, তাহলে এই পিনে পাঠানো হয়েছে 1, এটাতে পাঠানো হয়েছে 1, এভাবে করে সবগুলোতে 1, খেয়াল করেন সবগুলোতে 1, লাস্টের এটাতে শুধু 0, এটাতে 0। তাহলে কি হবে, শুধু 8 নম্বর কলামের শুধুমাত্র এই লাস্টটা কিন্তু অ্যাক্টিভ থাকবে। এটা বোঝেন? কারণ এই পাশে সব আমি পোর্ট সি তে 1 দিয়ে আসছি, পোর্ট এর অন্য পিন গুলো 1 করা, তাহলে এ পাশে 1 এ পাশে 1, ওগুলা নিভানো থাকবে। তাহলে জ্বলবে শুধু কোনটা, এই যে এই কলামটা, এই কলামটা অ্যাক্টিভ থাকবে। এটা কি বোঝেন সবাই? এই কথাটা কি বুঝতে পারছেন আমার? এই গ্রিনের এই কলামটা অ্যাক্টিভ থাকবে। এটা কি ক্লিয়ার? ইয়েস অর নো? জি ম্যাম। আচ্ছা, এখন দেখেন আমরা জিনিসটাকে শিফটিং করতে চাচ্ছি, তাই না? মানে আমরা চাচ্ছি যে প্রথমে একটা কলাম জ্বলুক, তারপরে তারপরের কলাম জ্বলুক, তারপর তারপরের কলাম জ্বলুক। তাহলে এখানে আমরা শিফট এবং রোটেট ইনস্ট্রাকশন দুইটার যে কোনো একটা, যখন যে ধরনের অ্যানিমেশন সেই অনুযায়ী ইউজ করতে পারি। তো আমরা এখানে কি করছি, এই যে প্রথমে কলাম 1 জ্বালালাম, মাত্র যে কলামটা মেনশন করলাম ওইটা জ্বালানোর পরে ডিলে লুপ কল করছি। ডিলে লুপটা আগের মতোই, এই যে এখান থেকে ডিলে লুপে গেল, এটা ডিলে লুপ। তারপর ডিলে লুপ থেকে ঘুরে আবার এখানে আসলো, মানে ওই জিনিসটা কিছুক্ষণ জ্বলে থাকলো, জিনিসটা যেন আমি দেখতে পাই, ভিজিবল হয় যেন। তারপরে আমরা কি করছি, রোটেট এল, 1। তাহলে আমার ডেটা, এল এর ডেটা, রিসেন্ট ডেটা কি ছিল, 1 1 1 1 1 1 1 0, এই ডেটাটা ছিল, তাই না?
এখন এর উপরে ROL অপারেশন করছি। ROL অপারেশন কেন করলাম? রোটেট লেফট অপারেশন করছি আমি। রোটেট লেফট অপারেশন। যদি রোটেট লেফট অপারেশন করি তাহলে কি হবে? কোন দিকে ঘুরবে? সাইডে ম্যাম এক ঘর আগায় যাবে জিরো। সবকিছু লেফটে যাবে না এক ঘর করে? সবকিছু এক ঘর করে লেফটে যাবে, মানে এইটা এখানে আসবে। আর এর সামনে কয়টা 1 হবে? 4 5 6 6টা 1 হবে না? আর এই 1টা ঘুরে কোথায় যাবে? এই 1টা শুরুর দিকে ম্যাম। শুরুতে আসবে, এখানে আসবে। এরকমই তো হবে জিনিসটা। তাহলে এখন কি হবে? দেখেন ঘুরলো, ঘুরার পর আমরা কি বললাম? জেসি লেভেল 2 মানে ROL ইনস্ট্রাকশনের সময় এইটা ঘুরে কোথায় যায়? এটা ঘুরে MSB তে যায়। মনে করার চেষ্টা করেন। এই MSB টা ঘুরে LSB তে যায়। এবং MSB টাই কোথায় যায়? ক্যারিতে যায়। তাই না? মনে করার চেষ্টা করেন, এটা আগে পড়ছিলাম আমরা মিডের আগে। এটাই কিন্তু ক্যারিতে যায়। তাহলে ক্যারি ফ্ল্যাগে তখন কত থাকবে? 1 থাকবে। তাহলে বলছে জেসি লেভেল 2। জেসি ইনস্ট্রাকশন কখন কাজ করে? জেসি কখন জাম্প করে? এটা তো কন্ডিশনাল জাম্প। এটা সবসময় জাম্প করবে? তা তো না ম্যাম, করবে না। ক্যারি ফ্ল্যাগ 1 থাকলে জাম্প ক্যারি ফ্ল্যাগ 1 থাকলে জাম্প করবে। তাহলে এখন কিন্তু আমাদের ক্যারি ফ্ল্যাগ 1 আছে, কারণ এই জিনিসটা এই এলএসবি তেও চলে আসছে, আবার ক্যারি ফ্ল্যাগেও চলে আসছে। তাইলে জাম্প করে কোথায় যাবে? লেভেল 2 তে গেল। দেখেন এখান থেকে জাম্প করে লেভেল 2 তে গেল। লেভেল 2 তে এখানে কি বলা হয়েছে? আউট পিপিআই এল, মানে এল এর ডেটাটাকে পিপিআই এ তে নাও। কিন্তু এখন কিন্তু এল এ আর এই ডেটাটা নাই। কোনটা আছে? নিচেরটা আছে। তাহলে এখন 0 পাবে কোথায়? পোলাপান এখন 0 পাবে হচ্ছে এইটাতে, আর এটাতে 1 হয়ে যাবে। বুঝতে পারলেন? কারণ ডেটাটা তো ঘুরে গেছে ROL ইনস্ট্রাকশন দিয়ে। তখন এই পিনটাতে এই যে এই কলামটা জ্বলবে শুধু, এটা তখন শুধু এটা জ্বলবে। ঠিক আছে? এভাবে করে দেখেন সেম জিনিসটা কিন্তু রিপিটেডলি চলতে থাকবে। তার মানে প্রথমে এটা, তারপরে এটা একবার করে ঘুরবে, আর পরবর্তীতে ওই জিনিসটা শিফটিং হবে। কিন্তু লাস্টে যখন এই জিনিসটা এই জিরোটা মানে একদম লাস্ট এখানে চলে আসবে, ঘুরতে ঘুরতে তো একসময় এখানে আসবে, তাই না? এমএসবি তে আসবে না? তখন এই দিকের ডেটাটা এরকম হবে। আর এই জিনিসটাই কোথায় যাবে? ক্যারি ফ্ল্যাগে যাবে না? যখন এই ডেটাটা লাস্ট ডেটাটা যখন এটা হবে, মানে লাস্ট কলামটা যখন জ্বলে যাবে, আই মিন এই কলামটা যখন জ্বলবে, ফাইনালি এটা যখন জ্বলবে, এর পরের ঘটনা কি ঘটবে? এর পরের এই যে জিনিসটা জ্বললো, জ্বলার পরে আমাদের এই যে কল ডিলে হলো, হ্যাঁ, কল ডিলে হয়ে এই জিনিসটাকে আবার রোটেট করে দিবে। মানে তখন কি হচ্ছে দেখেন, এই রোটেট করলাম আমরা ROL AL, 1 ROL AL, 1 মানে হচ্ছে এক বিট করে এটাকে আমরা রোটেট করলাম। রোটেট করার পর আমরা বলতেছি হচ্ছে জেসি লেভেল 2, মানে কোথায় যাও? এখানে যাও। যদি জাম্প এই ক্যারি ফ্ল্যাগটা 0 হয় তাহলে লেভেল 2 তে জাম্প করো। এখন যখন এই জিনিসটা ঘুরে ক্যারি মানে 0টা এখানে চলে আসবে, বুঝছেন? যখন এই লাস্টটা ঘোরা হয়ে যাবে, লাস্ট বিট মানে লাস্ট কলামটা যখন জ্বলে যাবে, জ্বলার পরে যখন আপনি এটাকে রোটেট করবেন, তখন কি এই 0টা এখানেও চলে আসবে, আবার এই 0টা ঘুরে কোথায় যাবে? মানে জিনিসটা এরকম হবে, এলএসবি তে আসবে। 1 1 1 1 1 1 0, আবার জিনিসটা এখানেও চলে আসবে, তাই না? তো তখন কি এই জাম্পটা আর হবে? এই কন্ডিশনাল জাম্প আর হবে? কারণ ক্যারি ফ্ল্যাগে তখন 0 আছে, তখন তো এই জাম্পটা আর হবে না। তখন কি করবে? পরবর্তী ইনস্ট্রাকশনে চলে যাবে জাম্প লেভেল 1। জাম্প লেভেল 1 এ আমরা যে কি বলছি, আবার এই যে এখান থেকে শুরু হবে, মানে প্রথম কলাম থেকে আবার চলতে শুরু করবে। জিনিসটা রিপিটেডলি চলতে থাকবে, প্রথম সেকেন্ড থার্ড এভাবে করে লাস্ট কলাম পর্যন্ত গেল। লাস্ট কলামে যখন চলে যাচ্ছে তখন কি হয়ে যাচ্ছে? ক্যারি ফ্ল্যাগ 0 হয়ে যাচ্ছে, তখন আর জাম্প হচ্ছে না, এই জাম্পটা হচ্ছে না, কন্ডিশনাল জাম্প হচ্ছে না। তখন আবার কি পরবর্তী লাইনে চলে যাচ্ছে, পরবর্তী লাইনে আমরা একটা আনকন্ডিশনাল জাম্প দিয়ে দিছি যাতে আবার শুরু থেকে শুরু হয়। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? জি ম্যাম। জিনিসটা একটু নিজেরা মিলাই দেখেন, তাহলে আরো বুঝতে পারবেন, ক্লিয়ার হবে বিষয়টা। ঠিক আছে? ম্যাম এটা দিয়ে তো আমরা জাস্ট কোনো একটা কলাম অথবা কোনো একটা রো অন অফ করতে পারতেছি, কোনো একটা স্পেসিফিক পয়েন্ট বা ডট তো করতে পারতেছি না। পারবো,
ওইটাও করা যাবে, ঠিক আছে? ফন্ট শিখতে হবে, শিখাবো, সমস্যা নেই। ওই আপনি যেটা বলতেছেন না, ওই কাজটাও করা যাবে, কোনো প্রবলেম নেই, শিখাবো কিভাবে কি করতে হয়, জিনিসটা শিখতে হবে। ওটার জন্য আলাদা একটা নিয়ম আছে, আপনি যেটা বলতেছেন তার জন্য আলাদা একটা নিয়ম আছে, কারণ তখন আবার কিছু চ্যালেঞ্জও আছে। চ্যালেঞ্জ কি, যে ধরেন আমি একটা স্পেসিফিক এলইডি জ্বালাতে চাচ্ছি, অনেক সময় ওইটার সাথে অন্যগুলাও জ্বলে যায়, তো সেটা যেন না যায় তার জন্য আমাদের স্কেলিং এর ব্যবস্থা করা হয়। তো ওই জিনিসটা কিভাবে করা হয় সেই জিনিসটা আমরা শিখবো, সমস্যা নেই, ঠিক আছে? তো আপনাদের আপাতত যে কাজ থাকবে সেটা হচ্ছে আপনাদের কলাম অ্যানিমেশনের কাজ শেখানো হলো। এখানে যে যদিও আছে রো, এটা ওই যে বললাম যে আমাদের ট্রেনার কিটার রেসপেক্টে বলা হয়েছে, কিন্তু অরিজিনালি আমাদের এই ছবি অনুযায়ী করলে এই জিনিসটা হচ্ছে কলাম অ্যানিমেশন। তো আপনারা রো অ্যানিমেশনটা চেষ্টা করবেন বাসায়, ঠিক আছে? বোঝা গেল? পারবেন না? রো অ্যানিমেশনটা চেষ্টা করে দেখলে পারবেন না? কোথায় কি দিতে হবে এই সব ডকুমেন্টস কিন্তু বিএলসি তে দেয়া আছে। ম্যাম চেক করব কিভাবে? ল্যাবে যে আপলোড করবেন কোড, চেক করব কিভাবে মানে? সেটা ম্যাম ল্যাব পর্যন্ত আগে যাওয়া লাগবে এর উপরে। আরেকটা কাজ করতে পারেন, যদি প্রোটিয়াসে কাজ করতে পারেন তাইলে, বাট ওইটার থেকে ল্যাবে যে তাড়াতাড়ি হবে। প্রোটিয়াসে আবার আপনাকে অনেক ঝামেলা করে কানেকশন দেওয়া লাগবে টোটাল জিনিসটা, ঠিক আছে? তার থেকে ল্যাবে যাওয়া সহজ, কোড লিখে ল্যাবে চলে যাবেন। আপলোড করতে কতক্ষণ লাগে? 5 মিনিট 10 মিনিট হাইস্ট। আর এগুলো তো ল্যাবেও এই প্রোগ্রাম করাবে, এখন হয়তো একটু দেরি হবে এই আর কি। বোঝা গেছে তো নাকি? আজকে এই পর্যন্ত রাখবো না একটু পড়াবো? ম্যাম এই পর্যন্ত থাক ম্যাম। কিন্তু পড়েন বাসা বাবা, এরকম মানে আমি যা পড়ে পরের দিন এসে হা করে তাকায় থাকেন সবাই, কিছু বলতে পারেন না, এটা খুবই হতাশাজনক। ফাইনালের আগে একটু পড়াশোনা করেন সবাই, মিড যেরকম হয়েছে, মিড যে কয়েকটা খাতা দেখছি অবস্থা তো ভালো না। ঠিক আছে, কি ব্যাপার? ম্যাম ইভেন আর অড নাম্বারের যেটা দিয়েছিলেন ম্যাম, ওটা ম্যাম অ্যানসারটা কিরকম হবে? আচ্ছা কিরকম হবে? লজিক তো বুঝতে পারছেন না? ম্যাম লজিক অনুযায়ী ম্যাম দিয়েছে